আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। জিএসটির বি ইউনিটের প্রশ্ন সমাধান করব। আমি আবারও বলছি, প্রতিদিনই বলি ভাইয়া, তুমি প্রশ্ন সমাধান যত বেশি করবা তুমি পরীক্ষার হলে তত বেশি ভালো করবা। যারা খুব বেশি কমন মানে করে পড়তে চাও তুমি কিন্তু ধরা খাওয়ার চান্স আছে। হ্যাঁ, অবশ্যই তুমি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নের প্যাটার্ন ধরে নির্দিষ্ট টপিককে প্রায়োরিটি দিবা। এছাড়া তুমি যত বেশি প্রশ্ন সমাধান করবা তুমি পরীক্ষা তত ভালো করবা। বিশেষ করে এই ইউনিটের শিক্ষার্থীদের কাছ থেকে আমি এই প্রশ্নটা পাই ক্লাসের ভিডিওতে, যে স্যার এই ক্লাসটা কি এই ইউনিটের জন্য? ভাই, তোমার এই ইউনিটের জন্য কি আলাদা ক্লাস হইতে হবে? তুমি এই ক্লাসগুলো করো, ক্লাসগুলোতে আমি যা করছি এগুলি তোমার এই ইউনিটে আসার মতো প্রশ্ন না। এই ইউনিটে আসছে না? আসছে। জানি না এটা কি কেউ ইচ্ছে করে আমরা ডিস্টার্ব করার জন্য করো নাকি আসলেই প্রশ্ন করো। প্রথম যে প্রশ্নটা চিন্তা করতে পারো, রেকর্ডস ড্যাশ আর্মস ইজ নট দ্য বেস্ট সলিউশন টু হস্টিলিটি বিটুইন কান্ট্রিজ। উত্তর কি লিখবা? অবশ্যই উত্তরে তুমি প্রিপোজিশন টু লিখবা। রেকর্ডস টু মানে একটা অবলম্বন। দেখো লিখেছি একবার ডিকশনারি থেকে। আমি বেসিক্যালি কোনো শব্দের অর্থ যখন খুঁজতে চাই, আমরা সবাই উচিত ক্যামব্রিজ ডিকশনারি শব্দ খোঁজা। কারণ কি, ক্যামব্রিজ ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি খুঁজলে এগুলো একটা ট্রাস্টেড জায়গা। এখান থেকে আমাদের পরীক্ষায় ওনারা এক্সাম্পল এনে প্রশ্ন করেন এবং একটা শব্দ কত ধরনের পার্টস অফ স্পিচ হতে পারে, একটা শব্দের অর্থ কত ধরনের হতে পারে, একবারে এক্সাম্পল সহ সেখানে দেওয়া থাকে। ফলে সময় একটু বেশি লাগলেও একটা শব্দ ক্লিয়ার হয়ে যায়। আর শুধু এই রেকর্ড শব্দের অর্থ কি ডিকশনারি বাংলাদেশে সার্চ করলে ওরা দেখবে একটা অর্থ দিয়েছে যেটার কোনো মানে তুমি বুঝতেছো না, বা এটার প্রায়োগিক ব্যবহারটা তুমি পাবা না সেখানে। ইন সাম কেসেস, কিছু কিছু ক্ষেত্রে, ওয়ার আওয়ার সিকিউরিটি ইজ আন্ডার ডিরেক্ট থ্রেট, যখন যেথায় আমাদের সিকিউরিটি মানে সরাসরি হুমকির মুখে, উই উইল হ্যাভ রিকোর্স টু আর্মস, মানে আমাদেরকে অবশ্যই অস্ত্রের অবলম্বন নিতে হবে। মানে অস্ত্রের মুখোমুখি, মানে অস্ত্র আমাদের সাথে থাকতেই হবে। এটা নিশ্চয় দেশীয় ইস্যু, রাষ্ট্রীয় ইস্যু আর কি। এটাই বলছে রিকোর্স টু আর্মস মানে অস্ত্রের অবলম্বন ইজ নট দ্য বেস্ট সলিউশন। এখানে বলছে অস্ত্রের অবলম্বন মানে অস্ত্র ব্যবহারের যে পন্থাটা বা অস্ত্র ব্যবহার করাটা ইজ নট দ্য বেস্ট সলিউশন টু হস্টিলিটি, মানে হস্টিলিটি যে শত্রুতা আছে, শত্রুতা বা বৈরিতার সমাধান না বিটুইন কান্ট্রিজ, দেশের মধ্যে। তাহলে এখানে রিকোর্স টু, রিকোর্স শব্দের সাথে আমরা প্রিপোজিশন কি বসাই? রিকোর্স টু আর্মস ইজ নট দ্য বেস্ট সলিউশন টু, এবং এই সলিউশন টু হস্টিলিটি শব্দটা কিন্তু পরীক্ষায় আসছে। হস্টিলিটি মানে বৈরিতা, এনমিটি। নেক্সট, the Pakistani rulers used weapons dash us instead of defending us from external enemies. এটা বঙ্গবন্ধুর যে গল্পটা আছে ওখান থেকে একটা বাক্য, এবং ওই গল্পটা পড়লে এটা সবাই সহজে পারবা। পড়লেও এটা পারার মতো প্রশ্ন। বলছে পাকিস্তানি রুলাররা ইউজ করেছিল উইপন্স অস্ত্র ড্যাশ আজ আমাদের উপর, ইনস্টেড অফ ডিফেন্ডিং আজ ফ্রম এক্সটার্নাল এনিমিজ, মানে বহিঃশত্রুর আক্রমণ থেকে আমাদেরকে মুক্ত করার, ডিফেন্ড করার পরিবর্তে তারা অস্ত্রগুলো আমাদের উপরে ব্যবহার করছে। আমাদের অস্ত্র আমাদের উপর। এবং বাংলাদেশের মানুষদের, স্বাভাবিক মানুষদের, বিবেকবান মানুষদের জন্য আনফরচুনেট যে আমরা ওই পাকিস্তানি রুলাররা আমাদের উপর যে অত্যাচার করছিল, আমরা আমাদের স্বাধীনতার পর থেকেও কিন্তু যারা দল কানা না এবং স্বাভাবিক মানুষ, ভালোরে ভালো বলে খারাপরে খারাপ বলে, তাদের উপর কিন্তু তাই হচ্ছে। এবং মানে আগামীর যা দেখা যাচ্ছে তাতে এমনটাই হয়তো হতেই থাকবে। যদি তুমি দল কানা হও তখন তো তোমার দল তোমার সাপোর্ট করবে, বাট তুমি যদি যেই দলে করুক ভালোটারে ভালো বলো, খারাপটারে খারাপ বলো, তাহলে তোমার জন্য তোমার লাক এরকমই যে তুমি সামহাউ ট্রিগার্ড হবা, সামহাউ তুমি অপ্রেস থাকবা, তুমি হ্যাপি থাকবা না। ইয়েস, উত্তরে নিশ্চয় আমরা কি বলবো? দ্য পাকিস্তানি রুলার্স ইউজড ওয়েপন্স অন আস, পাকিস্তানি রুলাররা মানে ওয়েপন ব্যবহার করছিল আমাদের উপর, ইনস্টেড অফ ডিফেন্ডিং আস ফ্রম এক্সটার্নাল এনিমিজ। আল্লাহ আমাদের দেশে এমন শাসক শ্রেণীর ব্যবস্থা করুক যারা কিনা দেশের আপামর মানুষের জীবনের উন্নতি নিয়ে কাজ করবে, শুধু নিজের দলের নিয়ে চিন্তা করবে না, নিজের দলের নেতাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে না। আমাদের জন্য আনফরচুনেট। আমরা দোয়া করতে পারি, আমরা হোপফুল থাকা উচিত
সেন্ট্রাল ড্যাশ নজরুলস রেবিলিয়ন ওয়াজ হিজ রিজেকশন অফ সোশ্যাল হায়ারার্কি। এখানে কোন প্রিপোজিশন বসাবা? সেন্ট্রাল শব্দের সাথে দুটো প্রিপোজিশন বসতে পারে, একটা বসতে পারে টু আর একটা বসতে পারে ইন। এখানে আমরা কোনটা বসাবো আমি ব্যাখ্যাও দিব তোমাদের জন্য, একবারে ডিরেক্ট ক্যামব্রিজ ডিকশনারি থেকেই দুটো বাক্য তোমাদেরকে দেখাবো ব্যাখ্যা সহ। আসো ভাই, এখানে উত্তর হবে ইন, সেন্ট্রাল ইন নজরুলস রেবিলিয়ন। এখানে অনেক বইতে উত্তর হয়তো টুও থাকবে, আমি নিশ্চয়ই এটা নিয়ে সময় কাটিয়ে পড়াশোনা করে তোমাদেরকে বলছি, কারণ আমি আগেও বলছিলাম আমি কোনোভাবেই চাই না আমার ক্লাস থেকে তুমি কোনো কিছু ভুল শিখে যাও। স্টিল আমার ভুল হতে পারে, আমার ধরাই দিবা তোমরা, ভুল হোক এটা আমি চাই না। পাশে তোমাদেরকে ভয় পাই কারণ আমি গালিগালাজ পাই, মানে ভুল হলেও গালিগালাজ পাই ডিরেক্টলি ইনডিরেক্টলি। আবার দেখা যায় ওই যে আমি বলছিলাম তোমাদেরকে, এটা থাম্বনেল নিয়ে আমার স্টুডেন্ট একজন আমার গালি দিছে, মানে পরামর্শ হইতে পারে, বাট এরকম গালি আমি কখনোই এক্সপেক্ট করি না। মানে সে কি আসলে আমার স্টুডেন্ট নাকি আমারে মানে কষ্ট দেওয়ার জন্য এসে কমেন্ট করতে জানি না। আল্লাহ আপনাকে ভালো রাখুক যিনি আমার এইরকম উন্নত মানের গালিটা দিয়েছিলেন। হ্যাঁ, সেন্ট্রাল ইন নজরুলস রেবিলিয়ন ওয়াজ হিজ রিজেকশন অফ সোশ্যাল হায়ারার্কি। ভাইয়া হায়ারার্কি শব্দটা খেয়াল করে আলাদা করে দাগাই রাখছি, এটা পরীক্ষা আসছে। হায়ারার্কি, হায়ারার্কি তোমরা অনেক প্যাটার্নে পড়ো, খেয়াল রাখো। বাক্যের অর্থ হলো নজরুলের বিদ্রোহের কেন্দ্রীয় বিষয় ছিল সামাজিক শ্রেণীবিভাগের প্রত্যাখ্যান। মানে সোশ্যাল যে ক্লাসিফিকেশন, গরিব ধনী মধ্যবিত্ত, তারপরে পুরোহিত, আছে না, হিন্দু সমাজে একটা ভাগ আছে, মুসলিম সমাজে কিন্তু এই ভাগটা কিন্তু আছে। অথচ ইসলামের মূল প্যাটার্নে কিন্তু এই সোশ্যাল ক্লাসিফিকেশন নাই, এটাই বলছে এখানে। দেখো আমরা ব্যাখ্যায় যাই। ভাইয়া সেন্ট্রাল টু হয় কখন, সেন্ট্রাল ইন হয় কখন? দেখো এক্সাম্পল আগে দেখো, কমিউনিটি ইনভলভমেন্ট ইজ সেন্ট্রাল টু আওয়ার প্ল্যান, একবার ক্যামব্রিজ ডিকশনারি সেন্টেন্স, বাকিটা আমাদের পরীক্ষার প্রশ্ন যেটা। তো সেন্ট্রাল টু কমিউনিটি ইনভলভমেন্ট ইজ সেন্ট্রাল টু আওয়ার প্ল্যান, মানে কমিউনিটি ইনভলভমেন্ট হলো আমাদের পরিকল্পনার সেন্ট্রাল জিনিস। সেন্ট্রাল টু লিখলাম কেন? দেখো লেখা আছে স্ট্রাকচার সেন্ট্রাল টু প্লাস নাউন সামথিং লার্জার। তো দেখো আমাদের পরিকল্পনা কিন্তু অনেক কিছু আছে, তার ভিতরে একটা হলো কমিউনিটি ইনভলভমেন্ট। তাহলে সেন্ট্রাল টুর পর কিন্তু একটা নাউন পাবা, এটাও তোমার পয়েন্ট অফ ভিউ খেয়াল রাখার মতো। সেন্ট্রাল টু প্লাস একটা নাউন সামথিং লার্জার লেখা আছে। আরেকটা পয়েন্ট অফ ভিউ দেখো, আমাদের যে প্রশ্ন আছে সেন্ট্রাল ইন নজরুলস রেবিলিয়ন, নজরুলের রেবিলিয়ন, নজরুলের অনেক কিছু আছে, লাইফের অনেক কিছু আছে, তার মধ্যে একটা পার্ট হলো নজরুলের রেবিলিয়ন। নজরুল রেবিলিয়নের একটা সেন্ট্রাল জিনিস হলো এই জিনিসটা। তাহলে সেন্ট্রাল ইন নজরুলস রেবিলিয়ন ওয়াজ হিজ রিজেকশন, তার প্রত্যাখ্যান অফ সোশ্যাল হায়ারার্কি, সামাজিক এই শ্রেণী বিভাগ, এটা লেখা আছে দেখো। তাহলে সেন্ট্রাল ইন এর পর আমরা কি লিখবো? একটা ইভেন্ট, মুভমেন্ট, প্রসেস থাকবে। দেখো এই কথা কিন্তু আছে, নজরুলের রেবিলিয়ন এটাও কিন্তু একটা তার মুভমেন্টের মতো, তাই না? তার লাইফে একটা মুভমেন্ট না, নজরুলের লিখনীগুলো দ্বারা কিন্তু এই জিনিসটাই প্রকাশিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। ফলে আশা করি বুঝতে পেরেছো তোমরা সেন্ট্রাল টু কখন লিখবা, সেন্ট্রাল ইন কখন লিখবা। বাক্য দুটো ভালো করে পড়ো। কমিউনিটি ইনভলভমেন্ট ইজ সেন্ট্রাল টু আওয়ার প্ল্যান, আর আমাদের প্রশ্ন আসছে সেন্ট্রাল ইন নজরুলস রেবিলিয়ন ওয়াজ হিজ রিজেকশন অফ সোশ্যাল হায়ারার্কি। দেন এডুকেশন এনরিচেস আস ড্যাশ নলেজ এন্ড স্কিলস। টেক্সট বুকের প্রশ্ন, পারা উচিত সবাই। এনরিচ শব্দের সাথে কোন প্রিপোজিশন বসে? আগে একদিন বলেছিলাম প্রিপোজিশন পারার জন্য সবচেয়ে ভালো উপায় হলো প্রিপোজিশনটা বাক্যের যেখানে বসে আছে পুরো বাক্যটা রিডিং পড়া, একটু বুঝে পড়ার অভ্যাস করা। মানে তুমি এখানে ধরো এনরিচের সাথে উইথ বসে, তুমি এনরিচ উইথ পড়ে চলে যাও না, পুরো বাক্যটা পড়ো, তোমার হেল্প করবে পরীক্ষা হলে। তুমি চিন্তা করা ছাড়া তোমার মুখ দিয়ে অটোমেটিক্যালি কারেক্ট উত্তরটা বের হয়ে যাবে। এডুকেশন এনরিচেস আস উইথ নলেজ এন্ড স্কিলস। এডুকেশন আমাদেরকে এনরিচ করে নলেজ এবং স্কিল দিয়ে। নলেজ মানে কি? নলেজ মানে হলো তুমি বইতে যা পড়ছো। এটার স্কিল মানে কি? স্কিল মানে হলো এই যা পড়ছো এটাতে তুমি প্রয়োগ করতে পারছো। আমরা অনেক মানে আমাদের নলেজ ভরা, বাট এই নলেজের কোনো বেল নাই স্কিল না হলে। স্কিল মানে হলো ধরো নলেজ আর স্কিলের পার্থক্য যদি বলি, ইউ নো হাউ টু কুক, তুমি জানো কেমনে রান্না করতে হয়, এটা তোমার নলেজ। আর তুমি রান্না করো বা রান্না করছো, কইরা তুমি দেখছো যে আমি রান্না করতে পারি, এটা তোমার স্কিল। তো নলেজ দরকার, বাট নলেজের চেয়েও বেশি দরকার স্কিল, ডিগ্রির চেয়েও বেশি দরকার স্কিল টু সার্ভাইভ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড। এবং আমাদের বাংলাদেশি আমরা যারা গ্রাজুয়েট, আমরা বাংলাদেশে যারা পড়াশোনা করি, তাদের বড় অংশের এই সমস্যাটা, আমাদের জ্ঞান ভরা, ডিগ্রি ভরা, বাট কাম কাজ যেহেতু পারি না, ফলে সবাই টু সাম এক্সটেন্ট ইনকাম করা নিয়ে খুব প্যারায় থাকে। এটা খুব আনফরচুনেট। আমাদের পড়াশোনার প্যাটার্নটা যদি মানে নলেজ বেস তো অবশ্যই হবে, নলেজের পাশে যদি আমাদেরকে সরাসরি কাজ শেখানো হয়,
তাহলে আসলে আমরা পৃথিবী লিড দেওয়ার বা পৃথিবী লিড না হোক নিজেরা নিজেদেরকে চালায় নিয়ে যেতে পারবো। এই জন্য আমি আমার স্টুডেন্টদেরকে বলি, ভাই তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আমার সাথে যারা পরিচিত তাদেরকে বলি, মানে পড়াশোনা অবশ্যই কন্টিনিউ করে যাও, কিন্তু পড়াশোনার পাশাপাশি কিছু একটা শিখো, যে সেটা যাই হোক কিছু একটা শিখো। আল্লাহ তাআলা তোমার মানে জীবন চলার পথকে সহজ করে দিবেন। কিন্তু তুমি শুধু পড়াশোনাই কইরা উড়ে লাইবা, এরকম হইলে ভাই তুমি দেখবা মানে খুব ভালো প্রতিষ্ঠান থেকে খুব ভালো রেজাল্ট করিয়া তুমি খুব বিপদে থাকবা। হয়তো একটা চাকরি পাইলে আলহামদুলিল্লাহ, বাট চাকরি বাকরি না পাইলেও তোমার যদি স্কিল সেট থাকে তুমি দেখবা নিজেও কিছু করে ফেলতে পারবা, বা স্কিল থাকলে চাকরি বাকরির অভাব থাকে না। 5 নম্বর, মাই আঙ্কেল প্রমিসড মি আ প্রেজেন্ট। এবার করে অ্যাক্টিভে আছে, প্যাসিভ করতে হবে। আমরা এই বাক্যে দুটো অবজেক্ট পাচ্ছি, দেখো মি একটা অবজেক্ট, প্রেজেন্ট একটা অবজেক্ট। তাহলে মাই আঙ্কেল প্রমিসড, আমার আঙ্কেল প্রমিস করছিল আমাকে একটা প্রেজেন্ট, মানে উনি আমার একটা প্রেজেন্ট দিবেন। প্রেজেন্ট মানে এখানে গিফট। তাহলে যদি একটা বাক্যের দুটো অবজেক্ট থাকে আমরা জানি যে কোনো একটা দিয়ে কাজ করা যায়। এখন দেখো কোথায় ঠিক সেন্টেন্স আছে, মানে প্যাসিভ মুড আছে, কারেক্ট প্যাসিভ মুড। এই প্রেজেন্ট ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল, আমার কথা কিন্তু নাই, ফলে এটারে আমি মানে এটারে আমরা ভুল বলতে পারবো না গ্রামাটিক্যালি, বাট এটা আনন্যাচারাল, মানে এরকম বাক্য আমরা পড়ি না। আই ওয়াজ প্রমিসড আ প্রেজেন্ট, এই যে আমরা উত্তর তো এটাই পেয়েছি। আই ওয়াজ প্রমিসড, আমারে প্রমিস করা হয়েছিল আ প্রেজেন্ট বাই মাই আঙ্কেল। আমরা টেন্স পাল্টাবো না তো, আমরা তো অ্যাক্টিভ থেকে সরি হ্যাঁ কথা ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে তো আমরা টেন্স পাল্টাই না, নারেশনে আমরা টেন্স পাল্টাই। ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট নারেশনে গেলে টেন্স পাল্টানোর প্রশ্ন থাকে, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে। ফলে উত্তরে আমি জানি সবাই বি নাম্বারে নিবা। মাই আঙ্কেল প্রমিসড মি আ প্রেজেন্ট, এটার প্যাসিভ ভয়েস হলো আই ওয়াজ প্রমিসড আ প্রেজেন্ট বাই মাই আঙ্কেল। দেন when I am online I have liberty, যখন আমি অনলাইনে আমার লিবার্টি আছে, এবং এই লিবার্টি আমাদেরকে শেষ করে ফেলে। অনলাইনে যত বেশি আসবা তোমার জীবন তত বেশি বিপদে থাকবে, আমার জীবন তত বেশি বিপদে থাকবে। অনলাইনে আসতে হবে তবে নির্দিষ্ট একটা টাইম এবং পারপাস নিয়ে, আদারওয়াইজ হুদা হুদা তুমি ইংলিশ একটা ক্লাস করতে আসছো, ক্লাস একটা করতে আইসা তুমি হয়তো 3-4 ঘন্টা নাটক ছবি রিল দেখে গেছো। when I am online I have liberty, অনলাইন শব্দটা কোন পার্টস অফ স্পিচ জানি, এটা বলবা তুমি অ্যাডভার্ব। অনলাইন মানে একটা তোমার অবস্থা বোঝাচ্ছে না, আই এম অনলাইন, যখন আমি অনলাইনে আসি আই হ্যাভ লিবার্টি, আমার স্বাধীনতা আছে। অনলাইন শব্দটা অ্যাডভার্ব। দ্য কোয়েশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড, এই বাক্যটা আন্ডারলাইন করা পার্টটারে তুমি কোন ক্লজ বলবা? অবশ্যই ক্লজ বলবা, যেহেতু সাবজেক্ট ফাইন্ড ভার্ব আছে, একটা ক্লজ মার্কার যুক্ত আছে, কোন ক্লজ বলবা? আমি জানি এটারে এই প্রশ্নটা নিয়ে কেউ খুব বেশি কনফিউশনে পড়ার কথা না। ইয়েস, বাক্যটা আমরা অবশ্যই নাউন ক্লজ বলবো। দ্য কোয়েশ্চেন ইজ, কোয়েশ্চেনটা কেমন? দ্য কোয়েশ্চেন ইজ, কোয়েশ্চেনটা কি? দ্য কোয়েশ্চেন ইজ, কোয়েশ্চেনটা কি? হাউ হি উইল রেসপন্ড, কোয়েশ্চেনটা হলো সে কেমনে রেসপন্ড করে। তাহলে কোয়েশ্চেনটা কি? আমরা কিন্তু কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাই, এটা তুমি কমপ্লিমেন্ট আকারেও কিন্তু কাউন্ট করতে পারো। তাহলে দেখো দ্য কোয়েশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড, কোয়েশ্চেনটা হলো সে কেমনে রেসপন্ড করে। তাহলে দ্য কোয়েশ্চেন ইজ, কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেন যদি দ্য কোয়েশ্চেন ইজ, কোয়েশ্চেনটা হলো, আমি প্রশ্ন করি কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হলো হাউ হি উইল রেসপন্ড, কিভাবে সে রেসপন্ড করে বা যেভাবে সে রেসপন্ড করে। তাহলে অবশ্যই কি কোন ক্লজ ভাইয়া? নাউন ক্লজ। ক্লজ, ফ্রেজ এন্ড ক্লজের ডিটেইল কিন্তু পড়া থাকতে হবে, পরীক্ষার প্রশ্ন দেখা যায়। চুজ দ্য অ্যান্টোনিম অফ হেলথি, হেলথি মানে স্বাস্থ্যকর। হেলথি শব্দটার বিপরীতধর্মী ওয়ার্ড কোনটা? সেলিব্রিয়াস, সেলিউটারি, হাইজেনিক নাকি আনহুলসাম? আনহুলসাম, সেলিউটারি, সেলিব্রিয়াস নাকি হাইজেনিক? অবশ্যই অ্যান্টোনিম চাইছে, স্বাস্থ্যকর না এমন কোনটা? আমরা তো সহজে পারবো, একটু কমন সেন্স খাটায়। আন শব্দটা, আন মানে কিন্তু নেগেটিভ ওয়ার্ড, আন শব্দটা কিন্তু একটা নেগেটিভ প্রেফিক্স। ফলে সেলিব্রিয়াস মানে কিন্তু স্বাস্থ্যকর, সেলিউটারি মানে স্বাস্থ্যকর, একাধিক অর্থ আছে যদিও এই দুইটা শব্দের। আবার হাইজেনিক মানে তো জানোই স্বাস্থ্যকর, আর আনহুলসাম মানে হলো স্বাস্থ্যকর না, অস্বাস্থ্যকর, আনহেলদি। একটা স্পেলিং এর প্রশ্ন, স্পেলিং এর এই প্রশ্ন 4টা ওয়ার্ডই আলাদা করে, মানে এখানকার প্রত্যেকটা ওয়ার্ড আলাদা করে পরীক্ষা আসতে পারে। বিশেষ করে একবারে 3টা, নাইটমেয়ার ছাড়া বাকি 3টা আলাদা করে পরীক্ষা প্রশ্ন আসছে। টেক্সট বুকেও কিন্তু এই ওয়ার্ডগুলো আছে। এবং প্রশ্নের ইনস্ট্রাকশন হলো ইনকারেক্ট কোনটা, ভুল কোনটা, ভুল আছে। তাহলে এটিকেট, এটিকেট ঠিক আছে কিনা দেখো, নাইটমেয়ার নিশ্চয় ঠিক আছে। কোয়েশ্চেন নাই রে, এটা দিয়ে আলাদা করে
প্রশ্ন তোমরা নিশ্চয়ই পাও। ম্যানিফেস্টেশন, তাহলে এখানে ভুল বানান চাইছে ভাইয়া, ভুল বানান হলো শেষটা। এটিকেট ঠিক আছে, এটিকেট কারেক্ট। নাইট মেয়ার ঠিক আছে, দুঃস্বপ্ন, আমাদের ওই যে ড্রিমস গল্পের পার্ট। কোয়েশ্চেন নাইরে, কোয়েশ্চেন এর মানে প্রশ্নমালা, কোয়েশ্চেন আর নাইরে কারেক্ট। ম্যানিফেস্টেশনের সমস্যা কি, মেন এই যে মেনিতে ইতে একটা এ লাগবে, দেখো বাকি সব ঠিক আছে। ম্যানিফেস্টেশন, তাহলে আমাদের ডি নাম্বারটা ভুল, ঠিকটা হলো এ দিয়ে। and then what is the correct synonym of the word indigent? indigent শব্দের কারেক্ট সিনোনিম কি? indigent মানে হলো টাকা পয়সা খুব বেশি নাই। wealthy, affluent, comfortable, নিশ্চয়ই তুমি বুঝবা ভাই। wealthy মানে তো সম্পদশালী, affluent মানেও খুব সমৃদ্ধশালী, সম্পদশালী। comfortable শব্দের অর্থটা সম্পদশালী সমৃদ্ধশালী না, বাট কমফোর্টেবল মানুষ থাকে কখন, যখন টাকা পয়সা থাকে, এরকমই তো। আর তাহলে এখানে ইন্ডিজেন্ট শব্দের সিনোনিম কিন্তু ভাইয়া পুয়ার। ইন্ডিজেন্ট শব্দের সিনোনিম কি, পুয়ার। এই ছিল আজকের ক্লাস। আশা করি ক্লাস করে উপকার পাইছো। পাইলে ক্লাসে রিঅ্যাকশন দিও, বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দিও।